এখন আমার বয়স 26 বছর। 26 বছর। আপনার গল্পটা খুব ইন্টারেস্টিং। আমাদের আপন ঠিকানা কিংবা লস্ট অ্যান্ড ফাউন্ডের সাথে একটা মারাত্মক রকমের মিল আছে। আমি একেবারে ছোটবেলা থেকে শুরু করতে চাই, একবারে যেখান থেকে মনে আছে বলেন প্লিজ। আমার গল্পটা হলো আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। আমার বয়স যখন 8 বছর 9 বছর চলে সে সময় আমার যতটুকু মনে আছে। তা আমাদের ফ্যামিলি হলো 2টা, বাবা একটা মা 2টা। মানে আপনার মা কি বড় মা না ছোট মা? আমার মা হলো ছোট মা, দ্বিতীয় স্ত্রী আপনার বাবার? আমার বাবার দ্বিতীয় স্ত্রী। তা খুব অভাবের সংসার, যেহেতু আমার বড় মার ছেলেরা বিয়ে শাদী করছে, ওরা অনেক বউ বাচ্চা নিয়ে ওরা সবাই সেপারেট হয়ে গেছে, আলাদা আলাদা খায়। আমাদের বাবা আমাদের পাশেই থাকে, আমরা সবাই ছোট সিরিয়ালে 5 ভাই 2 বোন, বোনরা বড়। তা আমার প্রথম বোনের বিয়ে হয়ে যায়, আর মেজ বোনের উনি আমার নানার মামার কাছে বড় হইতো, ছোট থেকে বড় হয়েছে। জি। তা ওখান থেকে আমার বড় ভাইটাও কাজ করতো, মানুষের বাসায় কাজ করতো। আমিও তারপরে শুরু করলাম মানুষের বাসায় কাজ করা। আমি পড়াশোনা করতে পারি নাই, শুধু পেটের খিদের কারণে আমি পড়াশোনা করতে পারি নাই। এমনও দিন গেছে আমাদের না খেয়ে থাকা লাগছে। আমি আমার মার কাছে খাবার চাইছিলাম স্কুল থেকে যাইয়া, যে আমাকে খাবার দাও। আমাকে খাবার না দেওয়ার কারণে আমি ওখান থেকেই স্কুল পড়া বন্ধ করছি। পরে আমি শুরু করলাম যে আমি খাবার না দেওয়ার কারণে স্কুল পড়া বন্ধ করছেন, মানে বুঝি নাই বিষয়টা। আমি স্কুল থেকে টিফিনের সময় খাইতে গেছি বাড়িতে, যেহেতু বাড়ির পাশেই স্কুল। হ্যাঁ, খাইতে গেছিলাম, তা আমাকে খাবার চাইছি, যখন আমাকে খাবার দেওয়া হয় নাই। খাবার নাই মানে দিতে পারে নাই? হ্যাঁ, দিতে পারে না, খাবার ছিল না। বাবা কি করতো আপনার? আমার বাবা টিনে ঘরে মিস্ত্রি কাজ করতো, মানে ঘরের মিস্ত্রি ছিল? হ্যাঁ, ঘরের মিস্ত্রি কাজ করতো। খাবার দিতে পারে নাই। কোন ক্লাসে তখন আপনি? আমি ক্লাস এখন 2-তে উঠছিলাম। এরপরে কি করছেন আপনি? তারপরে আমি যখন চিন্তা করলাম যে না, আমি এভাবে থাকবো না, আমি কাজ করব। স্কুলে যাব না? স্কুলে যাব না, ওখান থেকে আমার স্কুল বন্ধ। আমি ওখান থেকে ওই যে খাবার না দেওয়ার কারণে আমি স্কুল বন্ধ করে দিয়েছি। কোথায় ছিল আপনাদের বাড়িটা? আমাদের বাড়িটা ছিল নীলফামারী। এই রংপুর? হ্যাঁ, রংপুর, রংপুর। হ্যাঁ, নীলফামারী জেলা, কিশোরগঞ্জ থানা। আচ্ছা। বাড়ি স্কুলটা আমার বাড়ির পাশেই, প্রাইমারি স্কুল, সরকারি স্কুল। পরে চিন্তা ভাবনা করলাম যে না, আমি আর স্কুল পড়বো না, আমি কাজ করব। পরে চিন্তা করলাম কাজ কই করব। পরে আমি মানুষের কাছে বলি যে আমি এরকম কাজ করব, কোথায় যা কাজ করা যায়। পরে আমাকে একজন খবর দিল যে অমুকের বাড়ি কাজের লোক নেবে, তুমি যাইতে পারো। পরে আমি চিন্তা করলাম যে না, কাজ করাই যত লাগবে মানুষের বাড়িতেই কাজ করব। পরে আমি প্রথমে আমার এলাকা থেকে 1 কিলো দূরে এক বাড়ি ছিল, ওখানে কাজে ঢুকলাম। ওখানে ওনার একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা, ওনাকে সবসময় নিতে হতো। গরুর খাবার টাবার দেওয়া হতো, বাড়ির উঠান ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এইসব কাজ করতাম। ওখানে প্রায় আমি করলাম বছর খানিকের মতন। করার পরে ওখানেও ভালো লাগে না। পরে যেহেতু বাড়ি কাছে, বাড়িতে যাইতাম। পরে একদিন হঠাৎ করে ওখান থেকে চলে গেলাম বাড়িতে আবার কিছুদিন থাকলাম। গরুর কাজ করতে নেই ছোটবেলায়? আচ্ছা, তারপর? পরে বাড়িতে যে আবার মনে করেন যে কিছুদিন থাকলাম, ভালো লাগে না। পরে ঠিক করলাম যে আবার কাজ করব। পরে ঠিক করলাম যে আমাদের বাড়ির পাশেই এক মাস্টারের বাড়ি, ওখানে কাজ নিলাম। কাজ নেওয়ার পরে ওখানে কাজ করলাম। ওখানেও ভালো লাগে না, ওখানেও গরুর ঘাস কাটা লাগে, সবসময় গরুর উপরে থাকা লাগে, বাসারও কাজ করা লাগে। পরে ওখান থেকেও কাজ বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার কারণে পরে ওখানে প্রায় 1.5 বছরের মতন কাজ করছে ওই বাড়িতে। ওখানে না ভালো লাগার কারণে পরে আবার আরেক বাড়িতে গেছি, ওখানেও কাজ করছি। ওখানে অবশ্য ভালো ছিল, ওদের ব্যবহার খুব ভালো ছিল। ওনারা খুব ভালো মানুষ, আমার সবসময় ছেলের মতন দেখতো, আমাকে কোনো কাজের চাপ দিত না। তা ওখানে শুধু ওদের একটা গরু ছিল, শুধু ওই গরুটা দেখাশোনা করতাম। আর বাড়িতে যদি বাজার সদাই লাগতো, বাজারও কাছে ছিল, বাজার সদাই করা, এতটুকু করতাম। পরে মহিলাটা খুব ভালো ছিল, আমার খুব আদর যত্ন করতো। আমার শরীরে গোসল করার সময় আমার শরীর টরীর সব কিছু উনি করে দিত, পরিষ্কার করে দিত। হ্যাঁ, পরিষ্কার করে দিত। পরে ওনার ওখান থাকিও ভালো লাগে না, ওখানে থাকিও চলে আসলাম বাড়িতে দেখলাম যে ওখানে আমি যেহেতু টাকা পাই না, আমার টাকার দরকার। আমি যতগুলো এই 3 বাড়িতে কাজ করছি, আমাকে কেউ টাকা দেয় না, শুধু খাওয়াইছে। আচ্ছা, আমি চিন্তা করলাম যে না, আমি টাকার বিনিময়ে কাজ করব, এখন আমার কোথায় যেয়ে কাজ করতে হবে। পরে চিন্তা করলাম, একদিন আমি হঠাৎ বিকালবেলা, আমি আর আমার এক ভাই, আমরা একসাথে ছিলাম, বড় হয়েছি। পরে ও আর আমি চিন্তা করলাম যে না, আমরা 2 জন মিলেই পালায় যেয়া অন্য কোনো জায়গায় দোকানে কাজ করব। পরে আমাদের যে জেলা, আমাদের গ্রাম থেকে জেলা। আপন ভাই? না, আপন ভাই না, আমাদের প্রতিবেশী ভাই। হ্যাঁ।
তা আমি চিন্তা করলাম যে আমরা দূরে যা কোথাও পালায় যা কাজ করব। পরে ও করলো যে ঠিক আছে যাব। পরে একদিন আমরা নিয়ে ঠিক করলাম বিকালবেলা বাইরে হয়ে যাব। পরে আমাদের টাকা ছিল 100 টাকা করে 200 টাকা নিচ্ছি, নিয়ে আমরা গেছি যে শহরের ভেতরে। কাজ পাই না, সারাদিন ঘুরছি, কাজ পাই না। পরে কাজ পাইলাম কোথায়, গ্রাম অঞ্চলে যে বাসগুলো চলে লোকাল বাস, ওখানে ওদের একটা স্ট্যান্ড আছে, ওখান থেকেই ছাড়ি দেয়। ওখানে যা ঘুরতেছি, পরে ওখানে দেখি অনেক কটা হোটেল। পরে হোটেলে জিজ্ঞেস করলাম যে আমরা দুজন কাজ করব, আমাদেরকে কি কাজ দেওয়া যাবে নাকি। পরে ওনারা আমাদের পরিচয় নিল, পরিচয় নেওয়ার পরে বললো ঠিক আছে কাজ করো। আমাদের বেতন কত টাকা দেবে, বেতন ঠিক হলো 100 টাকা করে ডেলি দিবে আর খাওয়াবে 3 বেলা। পরে কাজ করলাম, কাজ করতে করতে ও একদিন হঠাৎ তোর বাপ মা আসি ওরে নিয়ে গেল, খুঁজতে খুঁজতে অ্যাড্রেস পাইছে যে আমরা এখানে আছি। পরে ওরে নিয়ে গেছে। পরে আমি থাকলাম, আমি প্রায় 8-9 মাস ওখানে দোকানে কাজ করলাম। ওখানে কাজ করার পরে আমার একটা খবর এলো, আমার আপন চাচতো বোন, উনি সে সময় আবার ঢাকায় কাজের লোক পাঠাইতো। ওনার একটা নেটওয়ার্ক ছিল সে সময় এক বাড়িতে। তো উনি আবার আমারে কইলো যে এরকম একটা ঠিকানা আছে, তুই যাবি কাজে ঢাকায়। সে সময় কিন্তু ঢাকা শহরে আমি আসিনি, ফার্স্ট টাইম। পরে আমি কইলাম ঠিক আছে আমি যাব। ঠিক রোজা মাসের 1 মাস আগে আমারে পাঠাইলো ঢাকা। সে সময় ফোন টোন ছিল না গ্রামে, যোগাযোগ করার মতন কোনো সিস্টেম ছিল না। পরে আমি ঢাকায় আসলাম প্রথম ফার্স্ট টাইম আসলাম। বাসা ছিল মোহাম্মদপুর সেকেরটাকে 11 নম্বর 34 নম্বর হাউস। তো ওখানে আবার দেখি আমাদের এলাকারই আরও ছেলে আছে কাজ করতেছে ওই বাসায়, 2 ছেলে কাজ করতেছি। ওনারা কাজ করা শুরু করলাম প্রথম ফার্স্ট টাইম আসার পরে। কিছুদিন আসার পরে আগে যে পুরান কাজের ছেলেটা ছিল ওরে হঠাৎ করে বাড়ি করে দেওয়া হলো। মানে আমার যে কাজে নিচে ওনার যে এক ছেলে এক মেয়ে, তো ওই যে ছেলেটা আমারে পছন্দ করে না, মেয়েটা পছন্দ করে। আমি ছোট ছিলাম সে সময়। পরে ছেলে পছন্দ না করার কারণে আমি আর ওই বাসায় থাকতে পারতাম না। আমাকে ছাদে যে রুম ছিল ওখানে আমি থাকতাম। আবার যখন ওনারা অফিস শেষ করে আসতো বাসায়, তখন আবার আমি বাসায় আসতাম। এইভাবে চলতো। ওনার ছেলে আর মেয়ে বাসায় থাকতো, স্কুল পড়তো। পরে আস্তে আস্তে ওই ছেলেটা যেমন পুরান ছেলেটা চলে গেছে কাজ ছেড়ে, পরে আমি কাজ করা শুরু করে দিলাম। পরে ওই বাসায় মনে করেন যে ওরা রোজার ঈদের আগে ওরা বিদেশে গেল ঘুরতে, আমাকে বাসার দায়িত্ব দিয়ে গেল গা। আমি একটা অ্যাপার্টমেন্টে আমি শুধু একা থাকি। আর ভাড়াটিয়া ছিল সে সময়, ভাড়াটিয়ারাও বাড়িতে গেছে দেশে। কম দেখা যায় যে 2 জন ভাড়াটিয়া ছিল পুরো 5 তলা ফ্ল্যাটের মধ্যে, আমি একাই ছিলাম। পরে ওরা আসি দেখলো ওদের যা কিছু আছে সব ঠিক আছে। আমারে খাবার দিয়ে যাওয়া হয়েছে, আমাকে মাছ মাংস চাল ডাল যা কিছু সব আমাদের যতটুকু লাগে আমার দিছে, যে তুমি তোমার মতন রান্না করি খাবা। কিছু টাকাও দিয়ে গেছে, কিছু বাজার সদাই করে দিয়ে গেছে। পরে আমি খাইছি দাইছি থাকছি, ওনারা আসছে। পরে আস্তে আস্তে আবার ওনার মেয়ের থাকিয়া ওনার ছেলের অনেক কাছের হয়ে গেলাম। ওনার ছেলে আমার খুব ভালোবাসে, মেয়ে ভালোবাসে না। পরে ওখান থেকে আমি থাকলাম 19 মাস থাকলাম একটানা। তো আমি 19 মাস থাকার পরে আমি চিন্তা করলাম যে আমি বাড়িতে যাব, আমি আমার বাপ মার সাথে কথা বলতে পারি না। পরে ওনারা আমাকে বাড়িতে পাঠাইলো, বললো যে তোমার যদি ভালো লাগে তুমি আবার আসতে পারো। তা আমি আবার চিন্তা করছিলাম ঠিক আছে আমি আবার আসবো। পরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে কিছুদিন কাজ করলাম বাড়িতেই আমার আব্বার সাথে। ওখান থাকিয়া খবর হলো আমার আবার ওই চাচতো বোন কইলো যে যশোরে এরকম একটা বাড়ি আছে, শুধু বাসায় গাবি আছে, গাবি দুধ দিয়ে বেড়াবে। আমার এই কথা বলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি গেলাম, যাওয়ার পরে দেখি না গাভীর যে দুধ দেয়, ঠিক আছে, আমার বড় ভাই যে বাসায় কাজ করতো সে ওই গাভীর দুধ বেঁচে বেলাইতো। তা আমাকে আর ওখানে দেওয়া হয় নাই, আমাকে দিছে আর এক জায়গায়, আর এক মহিলার কাছে। ওনারা স্বামী স্ত্রী জব করে, যশোরে কোন জায়গা সেটা আমার মনে নাই। ওখানে যাওয়ার পরে ওনার বাসায় উঠলাম, থাকার পরে উনি মহিলাটা আমার ভালো লাগে নাই। উনিও খুব অত্যাচার করতো আমাকে, সকাল বিকাল মারা ডাঙ্গা করতো, ছোট মানুষ ছিলাম আমি। পরে গেলাম, যাওয়ার পরে কাজ করতে করতে এরকম অত্যাচার ভালো লাগে না, বাড়িতেও কথা বলতে পারি না। আমার যে বড় ভাই ছিল ওখানে পাশে, তার সাথেও যোগাযোগ করতে পারতাম না, আমাকে যোগাযোগ করতে দিত না।
আমার স্বাস্থ্য পর্যন্ত আমারে দিয়ে রাইকা চলে আসে, তার সাথে তো আর যোগাযোগ করার জন্য আমার কোনো ক্ষমতা ছিল না। পরে ওনাদের অত্যাচার আমার আর ভালো লাগতো না, প্রতিদিন মারা ডাঙ্গা করতো, শৈল টিপাইতো, পা টিপাইতো। ওনার একটা ছেলে ছিল, ওনারও আবার যত্ন করা লাগতো, একটা বাচ্চা ছিল ছোট, ওনারা অফিসে যায়, বাচ্চাটাকে নিয়ে আমাকে থাকা লাগে সারাদিন, বাসায় আবার কাজ করা লাগে। পরে আবার পাশে এক ভাড়াটিয়া ছিল, এক আপু, খুব আমাকে যত্ন করছে, আমার কষ্ট দেখে ওনারা অনেক কষ্ট মনে করছে। পরে আমার খাবার দাবারের কারণে ওনারা আমার বাসায় নিয়ে ডাইকে ডাইকে খাওয়াইতো মাঝে মধ্যে, এটাও তাদের সহ্য হইতো না, ওদের সাথে কথা বলতে দিত না। পরে আমি গেলাম, নিয়ত করলাম একদিন আমি সকালবেলা আমারে মাইর দিছি, আমি রাগ করে হাফ প্যান্ট পরা ছিল, আর একটা গেঞ্জি পরা ছিল, মাথার চুল বড় বড় ছিল, চুল কাটাইতে বলছিলাম, চুল কাটাইবো না, আমারে নেড়া করে দিব, আমি নেড়া করব না। পরে আমি চিন্তা করলাম, সকালবেলা উঠলাম, উঠার পরে যে মাইর দিল, এমন মাইর দিল যে রুটি যে ডলে না, রুটি ডলার ইয়েটা ভাঙে গেল গা, আমি হাত বাড়াইছি, আমার হাতের মধ্যে লাগিয়ে ভাঙি গেছে গা। পরে আমি চিন্তা করলাম যে আর থাকবোই না এখানে। তা আমার পকেটে 50টা টাকা ছিল, আমি 50 টাকা নিয়ে বাইর হয়েছি, মনের আগুনে বাইরে হয়ে গেছি গা, আর ফিরে আসিনি। হাঁটতে হাঁটতে পুরা হাঁটতে কই যেতেছে আমার কোনো জানা নেই। হাঁটতে আর ওই 50 টাকা, 5 টাকা, 10 টাকা খাইতে খাইতে আমি দেখি যে যশোর টার্মিনাল যে আছে, টার্মিনালে ওখানে ঢুকছি। আমি তো বাড়ি যাইতে পারবো না। আমি অবশ্য কাউন্টারে জিজ্ঞেস করলাম, ভাই এরকম রংপুর যাব, রংপুরে কোনো গাড়ি আছে নাকি? ভাই রংপুরের গাড়ি আছে, রংপুরের গাড়ি সকালবেলা ছেড়ে দিছে। রংপুরের টিকিট কত? কয় এত টাকা তো আমার কাছে নাই ভাই। পরে ওনারা আর আমাকে সাহায্য করতে পারে নাই। পরে টার্মিনালে আমি ঘুরতেছি আর খাইতেছি, ওই 50 টাকা শেষ ম্যাশ আসলো 20 টাকা, 30 টাকা খেয়ে ফেলছি। তো ওখানে দেখি এক দোকানে ক্যারাম বোর্ড খেলতেছে। আমি ভাবলাম না, এখানে যে একটু ক্যারাম বোর্ড খেলা দেখি, বসে থাকি। ওখানে একটু ক্যারাম বোর্ড খেলা দেখতেছি। দেখার পরে এক ছেলের সাথে আমার পরিচয় হলো। সে, তার বাড়িটা কোথায় তা আমার মনে নাই, তার সাথে আমার পরিচয় হলো। তার আমি আমার বিস্তারিত সব কিছু বললাম, ভাই এরকম আমরা যদি একটা কাজ টাজ দিতে পারো খুব উপকার হবে আমার। পরে উনি কি করলো, কয় ঠিক আছে তুমি চলো আমার সাথে, চলো আমার এলাকায়, আমাদের এলাকায় কাজ আছে, আমরা দুইজন আমাদের বাড়ির থেকে কাজ করব। আমি ভালো মনে করি, ঠিক আছে বললাম, ঠিক আছে চলো যাই। পরে ও আবার আমার কাছ থেকে 20 টাকা নিল, কয় গাড়ি ভাড়া দেওয়া লাগবে, তোমার 20 টাকা দাও, আমার কাছে যা টাকা আছে এই টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে যাই। পরে ও কি করলো, ও বাজারের ছাদের ওপর উঠলো, প্রায় ঘন্টা 1.5 মতন বাস চলছে। চলার পরে গেলাম, যাওয়ার পরে নামলাম, ওই ছাদের ওপরে গেছি, আমাদের আর ভাড়া টাড়া লাগে নাই। পরে যাওয়ার পরে ওখান থেকে আমারে নিয়ে যাচ্ছে ওর বাড়িতে, বাড়িতে নিয়ে যাচ্ছে। তা আমি এক বাজারের ভেতর দিয়ে যাচ্ছি, মনে করেন যে ওটা হলো একটা থানার আশেপাশে তো একটু আছে, দোকানপাট আছে, গ্যামজাম আছে। তো ওখানে আমি যাইতেছি আর দেখতেছি, এক রাস্তা তো, গাড়ি থেকে নামিয়ে এক রাস্তা, এই ওই রাস্তা দিয়ে যাইতেছি। ও আবার ওই আমি যে 20 টাকা দিলাম ওখান থেকে আবার 10 টাকার 2টা কলা নিয়েছে, 5 টাকা দামের। দুইজন 2টা কলা খাইতেছি আর যাইতেছি, খিদে লাগছে। তো ঠিক ওখানে যে প্রায় 12টা 1টার মতন বাজে, 12টা 1টা বাজে। পরে এক রাস্তা থেকে 2 রাস্তা বাইরে হয়ে গেছে গায়ে, মানে এক রাস্তা থেকে আর এক রাস্তা বাইরে হয়ে গেছে, ওখানে 2টা হয়ে গেছে। পরে আবার আমি চিন্তা করলাম, ও কইতেছে তুমি এক কাজ করো, আমার বাড়ির সামনেই, তা তুমি এখানে বসো, আমি আমার বাড়িতে তোমার ব্যাপারে আমি বললে আমি তোমারে নিয়ে যাব একসঙ্গে। হ্যাঁ, ও আমারে কইলো যে ঠিক আছে। আমি কইলাম ঠিক আছে তুমি যাও, আমি এখানে বসতেছি, তুমি আমারে রাইকা যাইও না। হ্যাঁ, তোমার যদি সমস্যা হয় আমাকে আবার, আমি যেখানে ছিলাম আমারে ওখানেই রেখে আসো, আমার যদি ওখান থেকে ওখানে ওই বাসার রাস্তা চিনে আছে, আমি যাইতে পারবো। পরে ও বলল ঠিক আছে, আমি যদি তোমাকে নাও রাখতে পারি তোমাকে আবার রেখে আসবো। পরে ও ওই যে ওখান থেকে গেছে, আর আসার কোনো খবর নেই। আমি তার জন্য পথচায় রয়েছি। আস্তে 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 সময় ঘুরিয়ে যেতেছে, দেখতেছি ওখানে একটা হসপিটাল আছে, সরকারি হসপিটাল। তা ওখানে একটা দেখি টিউবওয়েল আছে, আমি ওই টিউবওয়েলের পানি খাইতেছি আর আছি, সে আসবে, সে তো আসে না। এরকম হইতে সন্ধ্যা হয়ে গেছে, 7টা 8টা বাজে গেছে রাতের। পরে আমি চিন্তা করতেছি, না এভাবে তো থাকা যাবে না, খিদেও লাগছে, প্রচুর খিদে লাগছে, এত খিদে লাগছে যে আর বলার মতো না, পানি খেয়ে কতক্ষণ থাকবো। পরে চিন্তা করলাম, না দেখি যদি এখানে আশেপাশে অনেক দোকান ঘাট আছে, দেখি যদি কোনো কাজ টাজ পাই নাকি। পরে আমি চিন্তা করলাম যে না, আমি আর এভাবে থাকবো না, আমাকে একটা কাজ খুঁজতেই হবে।
পরে আমি খুঁজতেছি কাজ, তো দেখি কেউ আমার কাজ দেয় না, আমি অচেনা মানুষ, অপরিচিত মানুষ, আমার কেউ কাজ দেয় না। পরে শেষমেশ একটা দোকানে হোটেল ছিল, ওখানে ওই হোটেলে যা বললাম, কাকা এরকম আমার বিপদ, আমি এরকম এরকম হয়ে আসছি, আমাকে এরকম করে ফালাই থিয়ে গেছে গা, আমার একটা কাজ দিবেন, দোকানে কাজ করার মতন কাজ আছে। হুম পরে উনি আমার কইতেছে তোমার বাড়ি কোথায়, আমি বাড়ি টাড়ি সব কিছু বললাম। পরে বললাম আমার বিস্তারিত সব কিছু জানার পরে উনি কইতেছে হ্যাঁ তোমাকে কাজ দেওয়া যায়, সমস্যা নাই, তুমি কাজ করতে পারো। হুম তা আমি আবার বললাম না কাকা আমার বেতন কত দিবেন। পরে উনি কইতেছে বেতন কত চাও তুমি। তা আমি বলতেছি আমার বেতন ডেলি 50 টাকা দেওয়া লাগবে, খাওয়া থাকা সব আপনার। তো উনি কইতেছে না তোমার ডেলি 20 টাকা করে দেবো, খাওয়া থাকা সব আমার। হুম। পরে আমি বললাম যে ঠিক আছে, আমার যেহেতু পেটে খিদে, আমার কাজ করতেই হবে, আমাকে 20 টাকা করেই দিন দিন, সমস্যা নেই। পরে উনি ওখানে প্রায় থাকলাম, আমি যাইতেছি আমার দিন, আমার অত বাড়ির কোনো চাহিদা নাই, হুম হ্যাঁ বাড়ির কোনো টেনশনও নাই। আমি ওনারে ওখানে সময় নিয়েছি যে আমি আপনার দোকানে 1 বছর কাজ করার পরে আমি কিন্তু চলে যাব, হুম। আমার কিন্তু সেখন আপনি আটকাইতে পারবেন না। আচ্ছা। পরে কইতেছে ঠিক আছে, উনি এইভাবে এই কথা কইছে। পরে কাজ করতেছি, চলতেছে, ওই আমি একাই হোটেলের মধ্যে। তা এর মধ্যেই মনে করেন যে আমার একটা দুর্ঘটনা গেছে গা। হুম তা ওই গোসল করা লাগতো পুষ্কুণ্ডিতে, ওই এলাকায় টিউবওয়েলে গোসল করা যাইতো না, সবাই পুষ্কুণ্ডিতেই গোসল করতো। জি। তা ওই এলাকায় কিন্তু বানরও বেশি ছিল, সব এমেল গেমেল বানর, বানরের অভাব নাই। বানর। হ্যাঁ। ওকে। পরে আমি কি করলাম, একদিন আমি তাড়াহুড়া করে গোসল করতে যাইতেছি, তো ওই যে মেডিকেলের যে ওয়াল ছিল, তা ওই ওয়াল টপকে আমি যাইতে চাইতেছি, আমি গেট দিয়ে যাইতেছি না, গেটটা একটু দূরে, আমি ওয়াল টপকে গেলে একটু তাড়াতাড়ি হবো, আমি এক জায়গায় সময় লস করছি, আমার টাইম ছিল, সেই টাইমের সময় একটু লস করছি, আমি তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো। তা আমি পাঁচিলে উঠার পরে আমি দেখবো জায়গাটা, যে আমি এখানে যে লাভ দেবো, জায়গাটা দেখে লাভ দেবো। জায়গাটা দেখতে যে আমি পড়ে গেছি গা, পড়ে যা আমার মুখের মধ্যে পুরো কাঁচ মাছ ঢুকিয়া মুখিয়া পুরো মনে করেন যে মুখ টুক লাল হয়ে গেছে। তা আমি আবার ভাবছিলাম যে কাটা মাটা মানে যায় নাই, হয়তো একটু ব্যথা পাইছি। পরে যেমন আমি উইটে দৌড় দিয়া ওখানে পুষ্কুণ্ডির পাড়ে গেছি, তো পুষ্কুণ্ডির পাড়ে যা আমি পানি ছিঁড়ে দিতেছি মুখের মধ্যে, তো দেখি পানি সব লাল। তো ওই পাশের আর এক লোক আর এক ঘাটে উনি ওই হাত মুখ ধুইতেছে, তো উনি দেখছে দূর থেকে, দেখে উনি দৌড়ে আসছে, তো উনি মনে করছে যে আমাকে মানে বানরে হাসর মারছে। ও আচ্ছা। তা আমি কইতেছি না আমার বানরে হাসর, আমি আর সত্য কথা বলতেছি না যে আমি পড়ে গেছি, আমি কইতেছি যে না বানরে হাসর দেয় নাই। আর উনি কইতেছে যে না বানরে হাসর দিছে, তো ওনার বানরে হাসর দেয় নাই। আমি এরকম তাড়াহুড়া করিয়ে ওয়াল টপকে আসতে ধরছি, পরে পড়ে যায় এরকম হয়েছে। পরে কাজ টাজ ঢুকছে মুখের মধ্যে। পরে এই অবস্থায় উনি আবার আমাকে চিনতো যে আমি অমুক দোকানে কাজ করি। পরে ওই দোকানে নিয়ে গেল, তো ওখানে যে সরকারি যে হসপিটালের ভেতরেই কিন্তু পুষ্কুণ্ডিটা, তো ওখানে আমাকে ভর্তি করে নেয়। আমার হোটেলের পাশে একটা ক্লিনিক ছিল, ক্লিনিকে ভর্তি করাইলো, ওখানে আমার ট্রিটমেন্ট চললো। আমি হাসতেও পারতাম না, খাইতেও পারতাম না, খুব কষ্ট করে ওখানেও দিন কাটাইলাম। কাটার পরে প্রায় এক নার্স ছিল, একটা মেয়ে নার্স, উনি আবার খুব যত্ন করতো, উনি সকাল বিকেল আমাকে ড্রেসিং করাই দিত। ওনার সহযোগিতায় আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি, উনি সবচেয়ে খেয়াল করতে বেশি। তো দোকানটা ছিল কি, দোকানে অনেক ভদ্রলোক আসতো, ক্লিনিকের ডাক্তার নার্স স্টাফরা এখানে খাইতে আসতো, যেহেতু আমি খাবারটা দিতাম, হ্যাঁ এই হিসাবে আমার খুব ভালোবাসতো। পরে আমি 2 ঈদ কাটাইলাম, কুরবানির ঈদ কাটাইলাম, রোজার ঈদ কাটাইলাম। কাটার পরে হঠাৎ আমার একদিন বাড়ির কথা মনে পড়লো, যে আমি বাড়ি চলে যাব। আমার মনে হয়েছে যে আমার 1 বছর হয়ে গেছে গা, আমি এর আগেও কিন্তু বাড়ি যাওয়ার জন্য বলছিলাম, তবে ওরা আমাকে পাঠাইতে চায় না। হ্যাঁ, পরে একদিন হঠাৎ একবার মন একবার ভেঙে গেছে গা যে আমার বাড়ি যাওয়াই লাগবে। পরে আমি চিন্তা করলাম যে না, বাড়ি যাও তো যাওয়াই লাগবে, তাহলে ওনাদের আশায় আমি থাকবো না, আমি আমার মতন চলে যাব। পরে আমি যে ওই যে আমার দোকানের কাকার সাথে যে সবকিছু ঠিক করছিলাম, তো ওই কাকা আবার উনি আবার কি করছে, উনি ওই দোকান ওনার ছেলের কাছে বুঝাই দিয়ে উনি আলাদা ব্যবসা করে, ক্ষীরের ব্যবসা করতো। পরে উনি ওই কাকা তো আর নাই দোকানে ওই টাইমে, পরে ওনার ছেলে ব্যবসা করতো আর ওনার ওয়াইফ। পরে আমি চিন্তা করলাম না, আজকে যেহেতু যাবো, সকালবেলা উঠছি, উঠে বললে দিছি যে আমি আজকে বাড়িতে যাব। তারপরে আমি যে গোসল টোসল দিয়ে আমার কাপড় চোপড় যা ছিল সব প্যাকেট করছি। প্যাকেট করার পরে ওনারা আমাকে আসতে দিবে না, পরে অনেক কিছু বুঝাইতেছে যে এরকম এরকম যাস না, ঠিক আছে। এর মধ্যে একটা কাহিনী হয়েছে, আমার বাড়ির ওপর চাহিদা হলো কি, আমার মতো নেই একজন আসে আমার কাছে কাজ চাইছে, আমি যেরকম করে কাজ চাইছি ও আসে আমার কাছে এরকম কাজ চাইছে, ভাই আমি এরকম সমস্যা, আমি বাড়িতেই বাইরে আসছি, আমাকে যদি একটা কাজটা থাকে দাও,
খুব উপকার হবে। পরে আমি আবার ওই ব্যাপারটা তাদের কাছে শেয়ার করলাম। হ্যাঁ, তারা বললো যে ঠিক আছে রাখো। ছেলেটার আঙ্গুল 3টে আঙ্গুল নাই, 2টে আঙ্গুল আছে এক হাতের। ও আবার পড়াশোনা ভদ্রলোকের, মানে উনি যেভাবে যে কথাবার্তা মনে হয় যে ভালো শিক্ষিত মানুষ। তো ওনারা আবার কাজ দিলাম, তা দেখি যে আমার থেকে ও হয়ে গেছে অনেক ফেভারেট ওনাদের কাছে। পরে আমি চিন্তা করলাম যে না, যেহেতু ওনাদের লোক চলেই আসছে একজন, আমি আর থাকবো না, আমি চলে যাই। পরে আমি সকালবেলা আমার কাপড় চোপড় যা আসলো গোসল টোসল করে আমি বাইরে হচ্ছি, ওনারা আসতে দিবে না। পরে যখন আমি চলেই আসবো, সেখানে ওনারা ওই আমার যে আমি আম্মা কয়ে ডাকতাম, হ্যাঁ, তা ওই আম্মা আবার বলে যে ঠিক আছে যেহেতু যাবি, তা ওনার ছেলের আমি ভাই বলতাম। তা ওই ভাইয়া আসলো, আসার পরে আমাকে টাকা দিল, কয় ঠিক আছে যাবি, ভালো কথা, আমি তোরে কিছু মার্কেট করে দেই। পরে আমার প্যান্ট শার্ট একটা ব্যাগ কিনে দিল, ভালো কিনে দেওয়ার পর সব কিছু গোছায় মোছায় দিল, বিস্কুট টিস্কুট কিনে দিছে। তা কিনে দেওয়ার পরে কিছু টাকা দিছে। তা আমি টাকা সে সময় চাইছিলাম, আমাকে গোটাল নোট দিবেন না, আমাকে সব খুচরা টাকা দিবেন, আমাকে যা টাকা দিবেন যাই দেন সব আমাকে খুচরা টাকা দিবেন, 10 টাকা 20 টাকার নোট। পরে উনি আবার সবগুলো এই 10 টাকা 20 টাকার নোট কালেকশন করছে। কালেকশন করার পরে আমার প্যান্টের 4 পকেটে ভর্তি করে টাকা দিছে। এই যে গল্পটা আপনি বলতেছেন, তখন আপনার বয়স কত? তখন আমার বয়স, আমি খারাপ জিনিসটা বুঝতাম না। আর বাড়ি থেকে ততদিন আপনি কতদিন যাবত দূরে? বাড়ি থাকি প্রায় ওই যে আমি এখানে হারাই যাওয়ার পরে 14 মাস থাকলাম, আর ওই দিকে 3 মাসের মতন ছিলাম। এগুলো সবই হচ্ছে পেটের দায়, মানে এই কাজগুলো সবই পেটের দায়। হ্যাঁ, মানে বাড়ির ঠিকানা ততদিনে ভুলে গেছেন? না, বাড়ির ঠিকানাটা আমার মনে আছে যে আমার বাড়ি হয়েছে, কিন্তু বাড়ির লোকজন জানে আপনি হারাই গেছেন। আমি বলি, হ্যাঁ, আমি যে এটা আমি আপনাকে বলবো, আমি যখন বাড়ি ফিরার পরে যে যা ফেস করছেন। হ্যাঁ, তারপর পরে আমি চিন্তা করলাম যে না, আমি চলে যাব। ওনারা আমাকে টাকা পয়সা দিল। তা ওই যে পরে আমাকে কইলো যে তুই তো যাইতেছস, সবাই রে বললাই যে তুই যাইতেছস। হ্যাঁ, ওখানে একটা ভালো সম্পর্ক হয়েছে মানুষের সাথে। সবসময় ওই যে দোকানে থাকি আমরা চিনি ময়দা অনেক কিছু নিয়ে আসতাম, ওই দোকানে গেলাম, ভাই আমরা চলে যাচ্ছি, উনি আমাকে কিছু টাকা দিল। পরে আমি হসপিটালে উঠলাম, ডাক্তার এই যে নার্স এদেরকে বললাম যে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ওনারাও আমাকে কিছু কিছু টাকা দিয়েছে সবাই। তা আমি টাকাগুলো গণি নেই যে আমাকে কে কত টাকা দিছে, কে কত আমাকে টাকা দিল সেটাও আমি গণি নেই। আর আমার টাকা জানাও ছিল না যে আমার কাছে এত টাকা ছিল। যা টাকা দিতেছে আমি সব পকেটের মধ্যে রাখতেছি, আর ব্যাগের মধ্যে রাখতেছি। পরে আমি রওনা দিলাম ওখান থেকে প্রায় 10টার দিকে। আমাকে গাড়িতে উঠে দিল, হ্যাঁ, যে টার্মিনাল যায় এই গাড়ি থামবে, আমি কইছি যে তুমি টার্মিনাল থেকে যাইতে পারবা, মানে হ্যাঁ আমি টার্মিনাল থেকে যাইতে পারবো। তেমন কিন্তু কিছু কিছু বুঝতেছি আমি। পরে আমার বাড়ির কথা মনেই আছে যে আমার বাড়ি অমুক জায়গায়, আর আমি এখান থেকে এখানে গেলে আমার বাড়িতে যাইতে পারবো। পরে সে সময় বয়স কিন্তু খারাপ না, প্রায় 15-16 বছর বয়স আমার। পরে গেলাম, 10টার সময় চললাম গাড়িতে, প্রায় 12টা বাজলো, যে দেখি আমার টার্মিনালে আমাদের রংপুরের গাড়ি নাই, ছেড়ে দিয়েছে সকালবেলায়। পরে চিন্তা করলো কি, কাউন্টারওয়ালা আমাকে নাটোরের গাড়িতে উঠে দিল। আচ্ছা, হ্যাঁ, নাটোরের গাড়িতে উঠে দিল। আমি কইতেছি নাটোরের গাড়িতে উঠে দিলে আমি নাটোর থেকে কেমনে যাব? কয় নাটোরে নামবে, আর পরে নাটোর থাকিয়ে গাড়ি আসবে, ওই রংপুর করে চিল্লাবে, তুমি ওখান থেকে আবার ওখানে টিকিট কাটবো, ওখানে কাউন্টার আছে, ওখানে টিকিট কাটলে তুমি রংপুর যাইতে পারবা। আমি চিন্তা করছি আমি রংপুর যাইতে পারলে আমি বাড়িও যাইতে পারবো। পরে এই গাড়ি আমাকে নিয়ে গেল, ঠিক আছে, বিকালবেলা 5টার দিকে নিয়ে নামাই দিল নাটোরে। নিয়ে নামাই দেওয়ার পরে টিকিট কাটলাম। আমি আবার একটা কেক খাইলাম, খাওয়ার পর টিকিট কাটলাম, টিকিট কেটে বসে রয়েছি। বসে থাকার পর অনেকক্ষণ পরে একটা গাড়ি আসলো, তা আমি তো কাটছি টিকিট সিটের আশায়। এখন যে গাড়ি আসছে পুরো গাড়ি বলক দাঁড়ায় দূরায়, লোকজন একবারে গলিতে মলিতে ভর্তি করে নিয়ে যাচ্ছে, লোকাল বাস। পরে এখন কি করলাম, বাধ্যতামূলক আমাকে ওই গাড়িতে উঠে লাগলো। দাঁড়ায় থেকে যাইতেছিস, এমনি দাঁড়াই আইছি, ওই গাড়িতেও দাঁড়াই আইছি, যশোর থাকিয়ে দাঁড়াই আইছি নাটোর পর্যন্ত। পরে এখানেও দাঁড়ায় আসলাম, প্রায় 12:30 রাতের বাজে। হ্যাঁ, 12:30টার সময় নিয়ে আমাকে রংপুরে নামাই দিল। তা আমি আবার চিন্তা করলাম যে না, একটু কিছু খেয়া নেই। পরে আমাদের ওখানে রংপুরের মেডিকেল মোড়ের অপর সাইডে হোটেল আছে, ওখানে যে আমি ভাত টাত খাইলাম, খেয়া টেয়া দেখি আমাদের যে বাড়ি যে লাইনে, ওই লাইনে কোনো গাড়ি নাই, একটা লাস্ট টিপ গাড়ি আছে, ওটা জল ঢাকা যাবে। তো জল ঢাকা যাবে, আমি চিন্তা করলাম যে জল ঢাকা যদি যায় তাহলে আমার মাগুরে কিন্তু আমার চিনে, হ্যাঁ, মাগুরে আমার চিনে। পরে আমি কি করলাম যে তাহলে আমি মাগুরে নামিয়া আমি বাড়িতে যাব। আচ্ছা,
পরে ওই জলঢাকার গাড়িতে চললাম, চলার পরে আমাকে গাড়িটা ছাড়লো প্রায় 1টার সময়। ছাড়ার পরে বৃষ্টি হইতেছে, সেদিন আবার অনেক বৃষ্টি। পরে গেলাম, যাওয়ার পরে আমাকে আবার 4জন ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে বাড়ি কই, কোথায় থেকে আসতেছো। আমি তারে আবার বিস্তারিত সবকিছু কইছি। তো ওনারা আমার জিজ্ঞেস করতেছে চলো তুমি আমাদের বাসায় চলো, রাতটা থেকে সকালবেলা রওনা দিও, রাতের বেলা কেমনে যাবা। আমি আবার চিন্তা করতেছি না আমি আবার যাব, পরে আমার হয়তো টাকা পয়সা হয়তো দেখতে পারে, আমার পকেট যেহেতু টাকা আছে ওনারা বুঝতেই পারে যদি। হ্যাঁ, পরে আবার চিন্তা করলাম না আমি বাড়িতেই যাব, সমস্যা নাই, আমি আপনাদের বাড়িতে যাব না। আচ্ছা, পরে মাগুরে যা নামলাম, নামার পর দেখি একটা একটা ভ্যানই আছে শুধু, উনি ওই যে বসে রয়েছে বৃষ্টির মধ্যে। পরে ওনারে জিজ্ঞেস করলাম কাকা আমাকে এরকম, আমার বাড়ি কিশোরগঞ্জ থাকি আরও 5 কিলো ভেতরে, আপনি যাইতে পারবেন নাকি। আমি আবার আমার বাড়ির অ্যাড্রেস দিলাম যে অমুক জায়গায় আমার বাড়ি, আপনি যদি যান তাহলে আমাকে বলেন। উনি বললো যে হ্যাঁ ঠিক আছে যাবো, তোমাকে আমি তোমার বাড়ি পর্যন্ত, আমি বললাম যে আমার বাড়ির উঠানে নিয়ে গিয়ে আপনাকে নামায় দেওয়া লাগবে, এর আগে কিন্তু আপনি আমাকে রাস্তাঘাটে নামাই দিতে পারবেন না। পরে বললো যে ঠিক আছে। পরে গেলাম, ওনার ভাড়া ঠিক হলো, উনি ভাড়া চাইছি 200 টাকা। আমি পরে ওনাকে কইছি যে আমি 150 টাকা দেবো, শুধু আপনি আমাকে নিয়ে যান। ওকে। পরে উনি আবার ওই যে একটা কাগজ দিল, মাথার মধ্যে দিলাম, দিয়ে বসলাম। পরে যাইতে পথে আবার আরও 2জন নিল, হ্যাঁ আমাদের কিশোরগঞ্জ থানার লোকের। পরে যাইতেছি, যাওয়ার পরে আমার বাড়ি যাইতে যাইতে আমার বাড়ি থাকি আমি প্রায় একটু আগেই নামছি, যেহেতু আমার বাড়ি চলেই আসছি, ওরা আমার এলাকার ভেতর ঢুকে গেছি গা বাড়ির রাস্তায়। একটু আগেই নামছি যে না আমি হাইটে যাবো গা। হ্যাঁ, রাতে 3টা বাজে গেছে গা। পরে ওনারে ছাইড়ে দিলাম, ছাড়ি দেওয়ার পরে আমি দৌড়ে যাইতেছি, আর আমার মনে যে এত আনন্দ, এত যে খুশি লাগতেছে যে আমি বলতে পারতেছি না, আমার বুকটা ফাইটা যাইতেছে খুশির আনন্দে যে আমি বাড়িতে আসছি, এতদিন পর আমার বাড়িতে আসছি। আমি দৌড়ে দৌড়ে বাড়িতে যাইতেছি, জোরে জোরে ধাপ ধাপ করে পা ফেলায় বাড়িতে যাইতেছি, অন্ধকার রাইতে কিছু দেখি না চোখে, তাও দৌড়াইতেছি। হ্যাঁ, যে আমার নিশানা আছে যে এইটাই রাস্তা আমার। পরে আমি বাড়িতে যাইতেছি, সব বাড়ি কিন্তু সে সময় কারেন্ট ছিল না, পুরো অন্ধকার বাড়ি। তা আমি বাড়িতে যাওয়ার পরে দেখি আমার বাড়ি পুরা নীরব, 3টা বাজে যেহেতু বাড়ি নীরব। তা আমি যে আমার বাড়িতে আমার মা যে ঘরে থাকে ওই ঘরে আমি ডাকতেছি, আমি প্রায় অনেক ডাক দিছি, প্রায় 60-70টা ডাক দিছি, তারপর আমার মা ওঠে না, মা 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 কয়ে ডাকতেছি, ওঠে না ওঠে না ওঠে না, গেটের মধ্যে থাপড়াইতেছি, ওঠে না ওঠে না ওঠে না। পরে আমার মা উঠলো, না ঘর থেকে জিজ্ঞেস করতেছে কে, মা আমি আইনুল আসছি আমি। হ্যাঁ, ওনার অতটা স্মরণশক্তি নেই, উনি তো জানে যে আমি নাই, ঠিক আছে, উনি আর বিশ্বাস করে না। তা যখন বারবার ডাকতেছি উনি আসলো, আসার পরে গেট খুলি দেখে যে আমি, উনি বিশ্বাস করতে পারে না যে আমি। হ্যাঁ, আমি বারবার করতেছি আইনুল আমি। পরে উনি যখন আমি এই কথা বলছি, উনি আমার ঘরের ভেতর ঢুকলাম, ঢুকি দেখতেছে আমি আইনুল, ঠিক আছে, উনি যে কান্না কাঁদছে, হ্যাঁ উনি বিশ্বাস করতে পারে না যে আমি আসছি। হ্যাঁ, পরে ওনার সাথে অনেকক্ষণ জড়ায় ধরে কাঁদতেছে আমার নিয়ে। পরে সব কিছু গেল, কথা সব কিছু বললাম, বলার পরে আমার আর বাপের কথা জিজ্ঞেস করলাম না। হ্যাঁ, পরে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি দেখি যে আমার পুরো এলাকা মানুষ আর মানুষ হয়ে গেছে। আচ্ছা, আপনি বুঝতে পারতেছেন না কেন? না, আমি বুঝতে পারতেছি না যে এত মানুষ হয়েছে কেন। হ্যাঁ, আমি জানি না যে এত কিছু ঘটছে আমার বাড়িতে। ওকে। পরে দেখি মানুষ আর মানুষ, মনে করেন যে অনেক মানুষ, যে আমার বাড়ির জায়গা দেওয়ার মতন কোনো সিস্টেম নাই, রাস্তাঘাটে খালি মানুষ আসতেছে আমাকে দেখার জন্য। হ্যাঁ, এই জন্য আমি পরে জিজ্ঞেস করতেছি কি হয়েছে, আমাকে দেখার জন্য এত মানুষ আসছে কেন। পরে যেমন আমি মানুষের কাছে শুনি যে এরকম বিস্তারিত যে আমি মারা গেছি ওখানে, হ্যাঁ আমাকে মেরে ফেলা হয়েছে। আমারই এলাকার এক লোক এসে বলছে যে তুই যে মারা গেছস, আমি ডেরেনে দেখছি যে তোরে মাইরে ফেলাইছে। হ্যাঁ, এই জন্য ওনারা অনেক দীর্ঘ বিশ্বাস যে আমি আর বেঁচে নাই। যেহেতু আমার এলাকার লোক আসি বলছে যে আমি নিজের চোখে দেখে এসেছি যে তুই মারা গেছিস গা, যে এইরকম আপনার ছেলে মারা গেছে, আমার নিজের চোখে দেখা, আমি ডেরেনে লাশ দেখছি। হ্যাঁ, পরে এই জন্যে ওনারা অনেক কিছু করছে, এই জন্যে আমি হারে যাওয়ার পর মধ্যে ওনারা অনেক তাবিজ কবাজ করছে যে আমি আসবো না, আমি বেঁচে আছি কিনা নাই। হ্যাঁ, তা আমি আবার যে বাসায় ছিলাম উনি আবার আমাদের বাড়িতে আসছিল। আচ্ছা। হ্যাঁ, উনি তো আর মারি ফেলায় নাই, যেহেতু আমাকে উনি আসতেই পারে, উনি আবার অনেক সাহস নিয়ে আসছিল আমাদের বাড়িতে। আসার পর আমার বাপ মার সাথে কথা বলছে, তো ওনাকে আবার যেরকম আসছে উনি, ওনাকে ওইভাবে ছেড়ে দেওয়া হয়েছে, ওনাকে আটকানো হয় না, ওনাকে জোর করা হয় না। মাসখানেকের ভিতরে 40-40 করছে, আমার 40 পর্যন্ত মানুষ খাইছে।
হ্যাঁ, খাওয়া টাওয়ার পরে মুন্সি মৌলবীকে দাওয়াত দিয়ে খাওয়াইছে। তা এর মধ্যেই মনে করেন যে আমার আব্বার একটা কেস ছিল ঘরের। হ্যাঁ, যেহেতু ওরা কেস ছিল বলতে কি আমার আব্বার নামে ছিল না, আমার আব্বাকে সাক্ষী করা হয়েছিল, আমার দুই ভাই আর আমার আব্বাকে সাক্ষী করা হয়েছিল। আমার সঙ্গে সঙ্গে একদিন ওরা হাজুরা দিতে গেছে, ওদেরকেও আটকায় দিছে, ওদের রায় দিয়ে দিছে, 10 বছরের রায় করে দিয়ে দিছে। পরে ওরা এখন জেলে, আমার বাড়ি পুরো ফাঁকা। আমি যেদিকে আমার বাড়ি পুরো ফাঁকা, শুধু মহিলারা আছে, পুরুষ মানুষ নাই। হ্যাঁ, যে আমার যে সৎমার যে বড় ভাই, উনি একটু বলদ টাইপের, উনি মানে বোকাশোকা মানুষ, ওনার তো কোনো চাহিদা নেই। এখন উনি যে কাজ করি যে এই যে বাকি ফ্যামিলি চালাবো, এটার কোনো সামর্থ্য নাই। পরে চালাইতেছে যে ওই যে যাদের কাজ করতে গেছে সাক্ষী ছিল, তারাই কিছু খরচ দিতেছে, ওরা ওই খরচে চলতেছে। ওরা আচ্ছা। আবার ভালো ভালো প্রভাবশালী লোক, সবাই মাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার, কেউ চাকরিজীবী, ওরাই ওখান থেকে খরচ দিতেছে, সেই খরচে চলতেছে। তা আমার আব্বাদের সাথে আমার আব্বা, আমার দুই ভাই, আর ওরা হলো 6 জন, আর আমরা হলো 3 জন, এই 9 জনকে আসামি করা হয়েছিল। পরে আমি আবার চিন্তা করলাম যে না, একটু আমার আব্বা আর আমারে দেখে আসি। পরে দেখতে গেলাম আমার আব্বারে, আমার ভাইরে জেলখানায়, নতুন জেলখানায় দেখতে গেলাম। হ্যাঁ, পরে দেখার পরে আমার আব্বা কি কান্দন যে আমি আসছি, ওনারা জানে যে আমি মারা গেছি। ওকে। পরে কি করলাম, বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে চলতেছে আমাদের কষ্ট, এইভাবেই চলতেছে, যত পুরুষ মানুষ নাই, আমার আব্বাও সবাই ভেতরে। এখন আমি বাড়িতে আছি, আমার বড় ভাই বাড়িতে আছে, আমরা টুকিটাকি করে চলতেছি, এইভাবে আমাদের দিন যাইতেছে। পরে হঠাৎ একদিন খবর এলো কি যে আব্বাদের জামিন হইতেছে। আচ্ছা। যে জায়গায় 10 বছরের করে রায় দেওয়া হয়েছিল, সেখানে আমরা 96 দিনকার ভিতরে বাইরে আসছে আমার আব্বা। আচ্ছা। হ্যাঁ, আসার পরে আবার মনে করেন যে আমার বাড়িটা আবার আগের মতন হয়ে গেছে, সবাই হাসি খুশি, ফ্যামিলির মধ্যে কোনো ইয়া নাই। আর আমাদের 2 পরিবার হইলো আমরা অনেক সুখী। আমার সৎমা আমাদেরকে খুব ভালোবাসে। আচ্ছা। যেহেতু আমার আব্বা দুই বউকে এক বাড়িতেই ছিল। হ্যাঁ, ঘর যেহেতু আলাদা হইলো, বাড়ি একটাই ছিল। তা আমি আমার জীবনে আমি দেখি নেই যে ওদের কোনো ঝগড়া, আমার সৎমার সাথে আমার নিজের মার কোনো সময় ঝগড়া। আর আমার সৎমাও আমাদের সাথে কোনো সময় যে খারাপ ব্যবহার করছে তা না, সবসময় আমাদেরকে আব্বা আব্বা করে ডাকছে। কিছু খাইতে বসছে, আমাদেরকে ডাক দিছে খাওয়ার জন্য। হ্যাঁ, কিছু হলে আমাদেরকে খাওয়াইছে। আমরা এইভাবে আমাদের কষ্ট করে আমরা মানুষ হয়েছি, এখন এইভাবে চলতেছি আমরা। তা মনে করেন যে আমি পরে চিন্তা করলাম যে সবকিছু তো গেল গা, সবকিছু ঠিক হয়ে গেছে গা। আমি আসার পরে তারপর আপনি কি করলেন? ঠিক হয়ে গেছে, পরিস্থিতি স্বাভাবিক, সব ঠিক আছে, তারপর কি হলো? সবকিছু ঠিক হওয়ার পরে আমি আবার এক বাড়িতে কাজ নিলাম, যেটা হলো আমাদের বাড়ি থেকে আবার দূরে, আবার বাড়িতে কাজ নিলাম। হ্যাঁ, কাজ নিলাম বলতে কি আমার এক চাচতো ভাই, হ্যাঁ, বললো যে আমার কাপড়ের দোকান আছে, তুই এক কাজ কর, আমার কাপড়ের দোকানে থাক রংপুরে। সে ওই কথা কয়ে নিয়ে গেল, ঠিক আছে। পরে দেখি ওখানেও আমাকে বাসার কাজে লাগাই দিছে। হ্যাঁ, দোকানে নিয়ে যায় না, বাসার কাজে। ওখানে যদি আমার বাসার কাজ জানা, তা আমি বাসার কাজই করতেছি। তো ওই মহিলাটা আমার ভালো লাগে না। মহিলাটা ওদের ভালো, যেহেতু ওই আঙ্কেলটা একটা স্কুলের হেডমাস্টার। মহিলাটার নেচার ভালো না। পরে আমি চিন্তা করলাম না, এই মহিলার কাছে থাকবো না, ভালো লাগে না। পরে আমি আবার ওই মহিলা থাকতো রংপুরে, তা আমি আবার রংপুর থেকে ওই আঙ্কেল আবার থাকতো গ্রামে, যেখানে স্কুল সেখানেই বাড়ি, ওখানেই থাকতাম। পরে আবার আমি ওই আঙ্কেলের রান্না বান্না, হ্যাঁ, বাসার কাজ টাজ করতাম, ওখানেও দেয়, ভালো লাগে না। পরে ওই বাড়ি যাইতে চাই, দেয় না, টাকা চাইলে বেতন চাইলে বেতনও দেয় না। পরে আবার চিন্তা করলাম না, ওখানে আর যাবো না, ওখানে যাবো না। একদিন আমি ভোরবেলা চিন্তা করছি যে যেহেতু আমাকে যাইতে দেয় না, আমি পালাই যাবো এখান থেকে। পরে শীতকাল, কুয়াশা, হ্যাঁ, প্রচুর শীত। আমি কি করছি, সব খায়াটে আমি ঘুমাইছি, ঘুমায় রাইতে 3টা বাজে বাইর হয়েছি। আমি কাপড়ের উপর কাপড় পরছি, কাপড়ের উপর কাপড় পরছি, যা কাপড় ছিল সব পরছি। পরার পরে আমি একবারে আস্তে করে পেছনে, বাসার পেছনের গেট আছে, পেছনের গেট দিয়ে আস্তে করে বাইরে আমি মনে করি যে মেইন হাটে হাঁটা শুরু করে দিয়েছি। আমার বাড়ি থেকে অনেক দূরের রাস্তা। আমি চিন্তা করতেছি যে আমি হাঁটতে হাঁটতে আমি চলে যাব, আমি যত দূর হাঁটতে যাবো ওরা আমাকে আর পরে পারবে না ধরতে। পরে আমি দেখতেছি হাঁটি যাইতেছি, তা রাস্তার মধ্যে, রাস্তাটা কিন্তু অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, এক সময় ডাকাতি হইতো ওই রাস্তায়। পরে আমি সাহস নিয়ে গেছি, দেখি লোকজন, ওই যে সিকিউরিটি গার্ড আছে, ওরা আবার ওই যে লোকজন যেন যাইতে পারে না, এই জন্য আবার সিকিউরিটি দেওয়া হয়েছে। তো ওনারা আবার ওই যে আগুন টাগুন জ্বালায়, আগুন করতেছে, শৈলে শেক দিতেছে।
তা আমি ওর ওই আগুন পোয়াইতেছি আর কিছু দিন যে কইতেছি আঙ্কেল আমাকে যাইতেই হবে, হ্যাঁ ওনারা আমাকে যাইতে দিবে না। পরে ওনাদেরকে আবার ভুলে টুলে আবার ওই ঠুস করি আবার দৌড় দেয়। আচ্ছা হ্যাঁ, ওনারা আমার পেছনে দৌড়ে না। এরকম করে আমার প্রায় সকাল হইতে হইতে আমি অনেক দূর চলে আসছি। চলে আসার পরে দেখা গেলো যে যখন গ্রাম অঞ্চলের লোক বাইরে হয়ে গেছে কাজের জন্য, হ্যাঁ হ্যাঁ দেখা যায় যে সাইকেল ছিল সে সময় এলাকায়, কিন্তু সাইকেল তো ওই সাইকেল খালি সাইকেলে যায়। আমি কই ভাই আমার একটু নিয়ে যাও সামনে। হ্যাঁ, এরকম করে আর সাইকেল ওর সাইকেল এরকম 2-3টে সাইকেল আমি পাল্টায় বাড়িতে আসছি। বাড়িতে আসার পর আমি তাদেরকে এই বিস্তারিত সব কিছু বলছি যে এরকম। হ্যাঁ, পরে ওই মহিলা আসছিল আমাদের বাড়িতে। পরে আমি মহিলারে বললাম না আমি যাব না, আপনি আমাকে বেতন টেতন দেন নাই, আর আপনার কাজও আমার ভালো লাগে নাই, আমি আর যাব না। আচ্ছা, পরে এটা কত সালের ঘটনা আপনি যে ঘটনাটা বলতেছেন? সে সময় আমার বয়স 17-18 বছর হবে। আর এখন বয়স কত আপনার? এখন বয়স আমার 26 বছর। তার মানে আরো 8 বছর আপনার জীবনের গল্প বাকি আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপর কি হলো? তারপরে মনে করেন যে আবার আস্তে আস্তে ওখান থেকে চিন্তা করলাম না, আমার বড় ভাই আবার সে সময় কাজ করতো রাজমিস্ত্রির কাজ। হ্যাঁ, আমি রাজমিস্ত্রির কাজে যোগ দিলাম। রাজমিস্ত্রির কাজে যোগ দেওয়ার পরে গেলাম কই নরসিংদীতে, নরসিংদীতে মাধবী নরসিংদী। হ্যাঁ, হ্যাঁ, ওখানে কাজ করতে গেলাম। ওখানে আমার বেতন হইল কি সপ্তাহে 1 সপ্তাহ কাজ করব, আমাকে টাকা দিবে 1000 থেকে 1200 টাকা। আচ্ছা, যদি আমি ভালো কাজ করতে পারি আমাকে 1200 টাকা দিবে, আচ্ছা, আর যদি আমি নর্মাল কাজ করি তাহলে আমাকে 1000 টাকা দিতে পারে। ওকে। পরে আমি ওখানে কাজ করতেছি, আমি এই সিমেন্টের বস্তা উঠে মাথায় নিতে পারতাম না। হ্যাঁ, ওখানে অনেক কষ্ট করে কাজ করলাম, প্রায় সপ্তাহে টাকা দিত 600, 700, 800। ফুল টাকাটা দিত না, যেটা আমাকে 1000 টাকাতে 1200 টাকা দেওয়ার কথা ছিল জি, ওইটা আমাকে দিত না কন্ট্রাক্টর। আচ্ছা, না দেওয়ার কারণে আমি তারপর কাজ করতাম, আমি আর বাড়ি আসতাম না, ওই কাজই করতাম। কিছু কিছু টাকা বাড়িতে পাঠাই দিতাম, লোকজন বাড়ি আসতো, যেহেতু আমরা একই এলাকার লোক আসলো অনেকজন, ওদের দ্বারা টাকা দিয়ে পাঠাইতাম। এইভাবে ওখানেও কাটলাম অনেকদিন। পরে ওখান থেকে আবার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে চিন্তা করলাম যে আর এত কষ্টের কাজ করব না। হ্যাঁ, পরে কি করলাম, কই গেলাম, চট্টগ্রামে গেলাম। আচ্ছা, চট্টগ্রামে আবার সে সময় আমাদের এলাকার লোকজন কম বেশি সবাই ওই যে জাহাজ কাটে না, হ্যাঁ, ওখানে জাহাজ কাটা কাজ করতো। হ্যাঁ, তো ওখানে আবার পরিশ্রমের কাজ। পরে ওখানে নিয়ে গেল, আমি অনেক আমার চাচাতো ভাইরা গেছে গা, ওরা আবার নিয়ে গেল, কয় চল যাই, যাওয়ার পরে দেখা যাবে নেওয়া যায় না না যায়। জি, ওখানে আবার 18 বছরের নিচে হলে নেয় না, সে সময় আমার 18 বছর হয় নাই। পরে গেলাম, যাওয়ার পরে কাজ ঢুকাইলো আমাকে। ঢুকার পরে আমি কাজ করতাম লুকায় লুকায়। আচ্ছা, তো ওখানে যেহেতু 2 গ্রুপ ছিল, এক গ্রুপ ছিল কি যে ইঞ্জিনের কাজ করতো, অনেক ভারী মাল টানতো, আর এক গ্রুপ ছিল যে জাহাজটা যারা কাটতো বাতি দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এদের একটা মিস্ত্রির সাথে 3টে হেল্পার ছিল। আচ্ছা, তা আমি এবার এদের সাথেই কাজ করলাম, মানে এক মিস্ত্রির সাথে যদি 3টে হেল্পার, এত প্রেশার দিবে না। ওখানে আমার বেতন দিল 180 টাকা, 8 ঘন্টা ডিউটি করলে 180 টাকা পাবো। তা ওখানে কাজ করতে যে আমার প্রায় 15 দিন, মাসের 1 মাসের ভেতরে 15 তারিখ আর 20 তারিখ 15 তারিখে বেতন, 20 তারিখ বেতন দিত আর 5 তারিখ বেতন দিত। তা আমি 5 তারিখ প্রায় আমার এক বিলে আসতো আমার 3500 টাকা, 3000 টাকা। তা আমার খাইতে যাইতো, খাওয়া দাওয়া বাসা ভাড়া মিলে যাইতো 1500 টাকার মতন, আরও থাকতো 1000-2000 মতন টাকা। তো এই টাকার থেকে আমি কিছু টাকা বাড়ি দিতাম, কিছু টাকা ভাঙতাম, বেশিরভাগ টাকা বাড়িতেই দিছি। বাড়িতেও সে সময় অভাব ছিল আরও। পরে ওখানে প্রায় করলাম, ওখানে আমি একটা ভালো কাজ জানলাম। হ্যাঁ, ওই কাজটা আমি জানলাম, পুরো কমপ্লিট আমার জানা। একটা মিস্ত্রি যতটুকু জানা আমার অতটুকু জানা। ওখানে জানার পরে দেখি যে না, আমাকে মিস্ত্রির দায়িত্ব দেওয়া হইতেছে না। পরে আমি যে ফোরম্যানের আন্ডারে কাজ করতাম, তো ওই ফোরম্যানটা আবার চেঞ্জ হয়ে গেছে গা। আর আমিও যে মিস্ত্রির সাথে কাজ করলাম, ওই মিস্ত্রিও চেঞ্জ হয়ে গেছে। পরে অন্য মিস্ত্রির সাথে কাজ করতেছি যে আমি চাই যে ফোরম্যান একটা ধরে আমাকে মিস্ত্রির চান্স দেওয়া হোক, আমি যেহেতু আমার কাজ সব জানা। তা দিল না। পরে আবার আমি কি করলাম, বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আর ওখানে যাওয়া হয় নাই। পরে আবার কাজ শুরু করলাম কি, আমি ব্রিজের কাজ করব। এই যে ফ্লাইওভারের কাজ হয় ব্রিজের, হ্যাঁ, ওই সবের কাজে ঢুকলাম। ওই সবের কাজের প্রথমে আমি গেলাম কই, যখন এই পদ্মা সেতুর ওই পারে কি বল হবে শুরু করছে কাজ, হ্যাঁ, পদ্মার ওই পারে যে কাজ শুরু করছে কি বল, যে যারা এই রাস্তার কাজ শুরু করছে নতুন করে। আগে তো এখন যে রাস্তাটা নিয়ে গেছে, আগে কিন্তু খাল ছিল। হ্যাঁ, খালের উপর দিয়ে কিন্তু রাস্তাটা করা হয়েছে, মানুষের জমি টমির উপর দিয়ে। তো ওইগুলোর ভেতরে কিছু কালভার্ট পড়ছে, ফ্লাইওভার পড়ছে। তো ওইসব কাজ করতেছি। ওখানে আমি প্রায় 3 মাস 4 মাস কাজ করলাম। তো ওখানে ওই টাকা পয়সার সমস্যা, বেতন টেতন দিতে চায় না।
না দেওয়ার কারণে প্রায় 2-3 মাস কাজ করলাম, করে টাকা পয়সা যেটুক পাচ্ছি নিয়ে আসছি, এইভাবে চলতেছে। কাজ করার পরে আবার আসি আমি, এই আমার প্রায় 20 বছর যখন হয়ে গেছে গা, 20 বছর বয়স পার হয়ে গেছে গা, সেখন আমি এখন তো সব কিছু বুঝি। পরে চিন্তা করলাম মনে হয় এইসব কাজও করবো না। পরে এই যে আমার এই ড্রাইভিং লাইনে আইছি আমি, এখন আমি গাড়ি চালাটা, আমার বোন কইতেছে যে তুই ঠিক আছে, তুই যেহেতু ভারী কাজ করতে পারস না, তা তুই এক কাজ কর, তুই আমার কাছে আয়, তোর বোন জামাই তোর গাড়ি চালা শিখাইবে, তুই শিখি। হ্যাঁ, ও বারবার ফোন দেয়। পরে আসলাম, আসার পরে গাড়ি চলা শিখতে গেলে এখন বসে থেকে শিখতে হবে, কাজ করে শিখার মতন কোনো বুদ্ধি নেই। তা আমি যদি কাজ না করি তাহলে আমার বাড়ির সমস্যা, আমার বাড়িতে টাকা দিতে হবে। হ্যাঁ, পরে কাজ নিলাম কি, আমি সাইডের কাজ করতেছি। সাইডের কাজ করতেছি বলতে আমি 2 দিন কাজ করি, 3-4 দিন বসে থাকি। 4 দিন বসে থাকি বলতে কি, আমি ওই যে বন্ধু বান্ধব সাথে ওরা ড্রাইভারি করে, হ্যাঁ, ওরা যদি ফোন টোন দেয় তাহলে আমি যাই যে অমুক জায়গায় আসো, হ্যাঁ তোমাকে গাড়ি দিতেছি আমি। পরে এইভাবে শিখতেছি। শিখেটা আমার কমপ্লিট হয়নি, আমার লেখাপড়া ছিল না, আমার পড়াশোনা একবারে নাই। তা আমি লাইসেন্স বানাইতে দিছি, লাইসেন্সে আমার টাকা বেশি নিছে, আমার পড়াশোনা ছিল না, কাজ ছিল অনেক। পরে লাইসেন্সটা বানাইছি, লাইসেন্সটা বানাই এখন আমি চাকরি পাই না, যেহেতু আমি নতুন অবস্থায় চাকরি পাবো না। একজন তার নতুন অবস্থায়, আমি নতুন যে গাড়ি চালাতে পারবো কি না পারবো এটা আমার দেখলেই বুঝতে পারবে। পরে এইভাবে চলতেছে, আজকে ওয়ার ডিউটি করতেছি, আজকে এয়ার ডিউটি করতেছি, এরকম করতে করতে আমার এক ভাগ্নে আমার একটা চাকরি দিল। তার সে যে চাকরিটা করতো, যে মামা তুমি এই চাকরিটা করো, আমি কয়েকদিন বাড়িতে থাইকে আসি, 10-12 দিন আমি ছুটিতে যাই, তুমি বদলি করো। তা ওই চাকরিটা করলাম। মানে ওই স্যারটা ছিল হিন্দু স্যার, জনতা ব্যাংকের জিএম ছিল। তা খুব ভদ্রলোক ছিল। তো ওনার সাথে কথা বললাম, বলার পরে ডিউটি করতেছি। ডিউটি করা অবস্থায় আমার প্রায় 15 দিন নাই যাইতে মনে করেন আমার গাড়িটা দিল মারি ডাইন সাইডে, বড় লরি একটা বাংলা মোটরে মারিয়া দিল। তা উনি আমার কিছু কইলো না। ওনার গাড়িটা দিয়ে আমি প্রথমে ঢাকা শহরও চিনতাম না, ওনারটা দিয়ে আমি শিখছি, উনি আমার চিনে দিয়েছে সব কিছু। এইভাবে আস্তে আস্তে শিখতেছি। এখন মনে করেন যে আমার গাড়ি চালাটা কমপ্লিট, আমি এখন ঢাকা শহরে সব কিছু রাস্তাঘাটও চিনি, সব কিছু জানি। আর আমি যে কোনো জায়গায় চাকরি করতে গেলে আমি চালাইতে পারবো, যে কোনো গাড়ি আমি চালাইতে পারি। এখন আমি পুরো একবারে ফিট। এখন আমার কোনো সমস্যা নাই, যে কোনো জায়গায় আমি চাকরি করতে গেলে পারবো, আমার কোনো সমস্যা নাই। এই ছিল আমার জীবনের গল্প। কেন বললেন আজকে আপনি গল্পটা? আমার কথা বলার আগে আপনার কাছ থেকে একটু জানি, এই গল্পটা আপনি কেন বললেন? আমি এই গল্পটা বললাম যে মানুষের জীবনে কষ্ট থাকে, কষ্ট করিও কিন্তু অনেক কিছু করা যায়। তা আমি আমার জীবনে অনেক কষ্ট করছি, মানুষের বাড়িতে কাজ করছি, অমুক জায়গায় কাজ করছি, অনেক লাত্তি গুতে খাইছি। খাওয়ার পরে আমি আজকে এই জায়গা পর্যন্ত আমার আশা। হ্যাঁ, আমার চেষ্টা ছিল যে আমি এই জায়গা পর্যন্ত আমি সবসময় টাকার পেছনে ছুটছি। আমি যেখানে যত টাকা মানুষ কইছে যে ওই জায়গায় টাকা বেশি, আমি ওই জায়গায় ছুটছি। যে জায়গায় দেখছি যে টাকা বেশি, সব কাজের মধ্যে 2 টাকা বেশি পাবো এই জন্য গেছো। হ্যাঁ, সব জায়গায় আমি যে এখনই টাকা শুনছি যেখানে বেশি পাবো কাজ করলে, আমি ওখানেই গেছি। আমার এমনও দিন গেছে আমি খাওয়ার জন্য মাটির মধ্যে শুয়ে রইছি। কেন? খাবার নাই ঘরে, আমার ঘরে খাবার নাই, আমার বাপ ঘরে খাবার দিতে পারতেছে না। আমাদের ফ্যামিলি বড়, আমরা 5 ভাই খাইতে হবে, আমরা একবেলা খালি আর একবেলা না খেয়ে থাকি। আমাদের এমনও দিন গেছে আমরা রাত্রে না খেয়েছিলাম, আমাদের ভাত রান্না করলে তরকারি ছিল না। সেমন আমার মা কি করতো, আমাদের এই ভাতের যে ফেনা ছিল সেটাও রান্না করতো, সেটা রান্না করে আমাদেরকে খাওয়াইতো, ওটাও খেয়ে আমরা বাঁচছি, ওটাও আমাদেরকে রাতের বেলা খাওয়াইতো। একদিন এমন হয়ে গেছে যে আমাদের পুরো ফ্যামিলিতে কোনো চাউল নেই, ঝড় বৃষ্টি, সে সময় বর্ষাকাল, কাজে যাইতে পারে না, কাজে না যাওয়ার কারণে পুরো কোনো বাড়িতে চাউল নেই। সে সময় চালের দাম কিন্তু কম, আহামরি চালের দাম বেশি না। সে সময় 14 টাকা চালের কেজি, 13 টাকা চালের কেজি, 12 টাকা চালের কেজি। সেই সময় কিন্তু আমরা কষ্ট করছি। পরে আমার এক বড় ভাই এক লোকের কাছে অনেক মিনতি করার পরে আমাদেরকে কিছু চাউল উনি বাকিতে দেয়। পরে ওই চাউল নিয়ে আমরা আমাদের জীবন বাঁচাইছি। তরকারি হিসেবে বাদ দিলাম, তরকারি হয়তো দেখা গেছে যে শাক টাক এটা সেটা থাকি আমরা উঠে এনে খাইছি। আপনার গল্প শুনে আমার কিছু বলার নাই, আমি শুধু ছোট্ট করে একটা কথা বলি। সেটা হচ্ছে, এই গল্পটার মধ্যে এমন কি আছে যেটা প্রচার করতে হবে? খুব সিম্পল, একটা মানুষের হার না মানা গল্প। ও যখন ক্লাস 2-তে পড়ে, ওই সময়ে ও শুধুমাত্র টিফিন পেত না, এই কারণে সে পেটের ভাত জোগাড় করার জন্য রাখাল হয়, ডেইরি ফার্ম আছে সেখানে কাজ করা শুরু করে,
যখন মনে হয়েছে ওখানে গেলে 2 টাকা বেশি হবে, সেখানে সে শিফট করেছে। করতে 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 এমন হয়েছে সে যে বাড়ি থেকে বিচ্ছিন্ন, এবং বাড়িতে নিউজ গেছে যে এই ছেলে মারা গেছে, সেখানে কুলখানি পর্যন্ত হয়ে গেছে। তারপরে সে একদিন বাড়িতে গেছে, তারপরে তাকে দেখে সবাই অবাক হয়েছে। মানে জীবনটা শুধুমাত্র 2টা পয়সার জন্যে কি ভয়ঙ্কর। এবং এটা কিন্তু আজ থেকে মাত্র 10 থেকে 15-20 বছর আগের গল্প। দারিদ্র্যের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার গল্প। ও নিদারুণ একজন পেশায় ড্রাইভার, কিন্তু ওর গল্প থেকে অনেক কিছু শেখার আছে। ও কিন্তু হেরে যায়নি, ও কোনো অন্যায় পথে যায়নি, ও কোনো খারাপ কাজ করে কোনো কিছু উপার্জন করেনি। হ্যাঁ, এবং ও কখনো ভিক্ষাও করেনি। ভিক্ষা করেছেন? না, আমি কখনো ভিক্ষা করিনি, আমি কখনো মানুষের কাছে হাত পাতিনি, কখনো মানুষের কাছে হাত পাতেনি। ওর জীবনে হয়তো কিছুই হয়নি এখন পর্যন্ত, খুব সাধারণ একজন মানুষ। কিন্তু এই সাধারণ একজন মানুষ হয়ে সমাজে টিকে থাকার যে যুদ্ধ, সেই যুদ্ধে সে কখনো অন্যায় পথ ধরেনি। তো সেই জায়গাটা থেকে আজকের এই গল্পটা অনেক অনেক শিক্ষণীয় একটা গল্প। হতে পারে ও ক্লাস 2 পড়ুয়া একটা মানুষ, 24 বছরে ওর লেখাপড়া হয় নাই, দারিদ্রতা ওকে কিছুই করতে দেয় নাই, কিন্তু ও জীবনের কাছে হার মানেনি। এটা একটা অসাধারণ গল্প। এবং আমি অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার জীবনের এই গল্পটা আপনি আজকে এখানে শেয়ার করেছেন। লাখ লাখ মানুষ এটা শুনবে। আপনি অনুভব করেছেন যে না, আমার গল্পটা আসলে বলা যায় রেডিওতে, সেই জায়গা থেকে আপনি আমাদের এখানে আসছেন। আমি অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, যারা এই গল্পটি শুনলেন, তাদের একটা জিনিসই নেয়ার মতো আছে, সেটা হচ্ছে জীবনে কখনো হারতে হয় না। আমরা সবাই কোনো না কোনো সিচুয়েশনের মধ্য দিয়ে সামনের দিকে আগাই, সবাই কোনো না কোনোভাবে সিচুয়েশনের মধ্য দিয়ে বড় হই। মাথায় রাখবেন, আমাদের প্রত্যেকের সিচুয়েশনই প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকেই কোনো না কোনো সিচুয়েশনের মধ্যে আছে। সুতরাং আপনার সিচুয়েশনকে স্ট্রাগল করে ওভারকাম করে যাওয়াটাই আপনার দায়িত্ব। কে কি মনে করলো, অন্য কারোর সাথে কম্পেয়ার করে নিজের জীবনটাকে অনেক বেশি হাহুতাশে ভরে ফেলার একেবারেই উচিত।